নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এর সঙ্গে সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোকপাত করব। তোমরা খাতা বার করো এবং উত্তরগুলো লিখে নেওয়ার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। তাহলে শুরু করছি। শব্দ কী ধরনের তরঙ্গ? এগুলো হচ্ছে 1 নম্বর প্রশ্ন। শব্দ হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ কি শূন্যস্থানের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে? শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাই শূন্যস্থানে বিস্তার লাভ করতে পারে না। শনক কি? শব্দের উৎসকে শনক বলে। সরল দোলকের দোলনের শব্দ শোনা যায় না কেন? আমরা জানি যে কম্পাঙ্ক 20 হার্টজের কম হলে, অর্থাৎ শব্দের তো শব্দের ক্ষেত্রে আমরা শুনতে পাই না। এক্ষেত্রে 20 হার্টজের কম হয় বলে, অর্থাৎ শব্দের তো শব্দ বলে আমরা শুনতে পাই না। শব্দ জড় মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না কেন? শব্দ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না। চাঁদে বিস্ফোরণের শব্দ শোনা যায় না কেন? একই ধরনের প্রশ্ন। চাঁদে বায়ু নেই, অর্থাৎ কোনো জড় মাধ্যম নেই, শব্দ শূন্য মাধ্যমে বিস্তার লাভ করতে পারে না বলে চাঁদে বিস্ফোরণের শব্দ শোনা যায় না। তরঙ্গ কি? জড় মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট এক ধরনের আলোড়ন, যা মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি হয় না। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাত কাকে বলে? তির্যক তরঙ্গে ধনাত্মক দিকে সর্বাধিক সরণযুক্ত বিন্দুগুলিকে তরঙ্গ শীর্ষ এবং ঋণাত্মক দিকে সর্বাধিক সরণযুক্ত বিন্দুগুলিকে তরঙ্গপাত বলে। আমি এটা লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, এই দিক বরাবর হচ্ছে তরঙ্গের অভিমুখ, আর এই দিক বরাবর যদি কণার কম্পনের অভিমুখ হয়, তাহলে এই যে এ ই, এই যে বিন্দুগুলো এ দেখতে পাচ্ছ তরঙ্গ শীর্ষ, অর্থাৎ ধনাত্মক দিকে যে সর্বাধিক সরণযুক্ত বিন্দু, এগুলো হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর ঋণাত্মক দিকে যে সর্বাধিক সরণযুক্ত বিন্দু সিজি, এটা হচ্ছে তরঙ্গপাত। আর ও বি ডি এফ, এই যে বিন্দুগুলো এ বি ডি এফ এবং এইচ, এই যে বিন্দুগুলো, এটা হচ্ছে সাম্যাবস্থান। তাহলে তোমরা বুঝতে পারলে যে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত ও সাম্যাবস্থান বলতে কোন কোন বিন্দুগুলোকে বোঝাচ্ছে। ঘনীভবন ও তনুভবন। তনুভবন কাকে বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার সময় মাধ্যমের সংকোচনকে ঘনীভবন ও প্রসারণকে তনুভবন বলে। কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি? এন ইকুয়ালস হচ্ছে 1/t। কম্পাঙ্কের একক কি? হার্টজ বা সাইকেলস পার সেকেন্ড। তরঙ্গ বেগ, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ বেগের সম্পর্কটি লেখো। ভি সমান হচ্ছে এন ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে বলে রাখি 3 নম্বর বা 2 নম্বর ভিত্তিতে কিন্তু এই প্রশ্নটা খুব দিতে পারে যে প্রমাণ করো তরঙ্গ বেগ ভি সমান হচ্ছে এন ল্যামডা। শব্দের প্রতিফলনের দুটো ব্যবহারিক প্রয়োগ লেখো। স্টেথোস্কোপ ও কথা বলার নল। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? 16.6 মিটার, যদি আমরা শব্দের বেগ ধরে নিই যে 332 মিটার পার সেকেন্ড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। শব্দ নির্বন্ধ কাকে বলে? কোনো শব্দ কানে পৌঁছানোর পরে মস্তিষ্কে তার রেশ 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড ব্যাপী থেকে যায়, একেই আমরা শব্দ নির্বন্ধ বলে থাকি। শব্দের তার শব্দ শুনতে পায় এরূপ প্রাণীর নাম লেখো। শব্দের তার শব্দ শুনতে পায় বিড়াল, শব্দের তার হচ্ছে বাদুড়। এখানে একটা খুব ভালো প্রশ্ন দিচ্ছে যে শব্দের ও আলোর প্রতিফলনের পার্থক্য লেখো। দেখো, শব্দের প্রতিফলক অমসৃণ হলেও চলে, তবে আকারে বড় হওয়া চাই। পক্ষান্তরে, কারণ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বড়, কিন্তু আলোর প্রতিফলক মসৃণ হতে হবে, এবং প্রতিফলক তল ছোট হলেও হবে, কারণ আলো তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তাহলে শব্দের ক্ষেত্রে প্রতিফলক অমসৃণ হলেও চলে, তবে আকারে বড় হতে হবে। পক্ষান্তরে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বড়, কিন্তু আলোর প্রতিফলক মসৃণ হতে হবে। আর আলোর ক্ষেত্রে প্রতিফলক তল মসৃণ হতে হবে এবং প্রতিফলক তল ছোট হলেও হবে, কারণ আলো তরঙ্গ দৈর্ঘ্য ছোট। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে শব্দের প্রতিফলনের বিশেষ শর্তে, এটা খুব ভালো শর্ত, শব্দের প্রতিফলনের বিশেষ শর্তে প্রতিধ্বনির সৃষ্টি হয়
কিন্তু আলোর প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়। শব্দের প্রতিফলনে দুটো ব্যবহারিক প্রয়োগ লেখো: সমুদ্রের গভীরতা নির্ণয় এবং এরোপ্লেনের গতিপথের উচ্চতা নির্ণয়। শব্দোত্তর শব্দের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো: সমুদ্রের ডুবোজাহাজের অবস্থান সোনার মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় এবং চিকিৎসায় আল্ট্রাসোনোগ্রাফি ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করে দেহের অস্বাভাবিকতা নির্ণয় করা যায়। সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য লেখো: প্রাবল্য, তীক্ষ্ণতা ও জাতি। এই প্রশ্নটা 2 নম্বর হিসাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 100 হার্টজ 200 হার্টজ এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক দিয়েছে, তোমাকে শনাক্ত করতে হবে মূল সুর, উপসুর, সমমেলগুলি লেখো। দেখো, মূল সুর হচ্ছে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এখানে হচ্ছে 100 হার্টজ, এটাই হচ্ছে মূল সুর। আর মূল সুর ব্যতীত বাকি সব সুরগুলোকে বলছে উপসুর, তাহলে এগুলো হচ্ছে উপসুর। আর উপসুরের মধ্যে যেগুলো মূল সুরের সরল গুণিতক, যেমন 200, 400, এগুলো হচ্ছে সমমেল। এখানে বলে রাখি 100 মূল সুর, এটাকে বলছি আমরা প্রথম সমমেল। বুঝতে পারছো তাহলে? এরপরে তোমরা বাকি প্রশ্নগুলো দেখো। ম্যাক সংখ্যা কি? এটাও খুব ভালো প্রশ্ন, 1 নম্বরের উপযোগী প্রশ্ন। বস্তুর বেগ ও ওই মাধ্যমে শব্দের বেগের অনুপাতকে বস্তুটির ম্যাক সংখ্যা বলে। শূন্যস্থানে শব্দের বেগ কত? 0 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ কত? শূন্যস্থানে শব্দের বেগ হচ্ছে 0, আর 0 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। বেল ও ডেসিবেলের সম্পর্কে 1 বেল হচ্ছে 10 ডেসিবেল। পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগের সম্পর্কে ল্যামডা সমান ভিটি। এটাও ভালো প্রশ্ন। সুর ও স্বরের পার্থক্য কি? একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলে। তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধিতে শব্দের বেগে কি পরিবর্তন হয়? এখানে দেখো আমি সব লিখে দিয়েছি, এগুলো 1 নম্বর ভিত্তিক প্রশ্ন, এগুলো তোমরা তাহলে এক এক করে দেখে নাও। দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য পুরুষ ও মহিলার কণ্ঠস্বর পৃথক করা যায়? তীক্ষ্ণতা। পরের প্রশ্নগুলো দেখো, দেখতে থাকো। দেখছো, মানুষের কানের কাজ কি? শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করা। এটাও 1 নম্বরের উপযোগী খুব ভালো প্রশ্ন। অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কে কোন অংশে প্রেরণ করে? গুরু মস্তিষ্কে প্রেরণ করে। এটাও ভালো প্রশ্ন। শব্দের তীব্রতা স্তরের মান ন্যূনতম কত হলে স্বাস্থ্যহানি ঘটায়? 65 ডেসিবেল। শব্দের তীব্রতা নির্দেশক একক কি? বেল ও ডেসিবেল। 1 ডেসিবেল মানে হচ্ছে 0.1 বেল, বা ঘুরিয়ে বলতে পারি 1 বেল মানে হচ্ছে 10 ডেসিবেল। সোনারের অর্থ কি? সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তারপরের প্রশ্নগুলো দেখো, এটাও দেখছে খুব ভালো প্রশ্ন, যে শব্দের প্রতিফলনে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সম্পর্কে তারা হচ্ছে সমান। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। চন্দ্রপৃষ্ঠে কিসের সাহায্যে কথা বলা যায়? না, রেডিও তরঙ্গ বা বেতারের সাহায্যে। তাহলে তোমরা ফলো করছো নিশ্চয়ই। এরপরে আমি আসছি শেষের দিকের প্রশ্নগুলো। কি বলছে? শব্দ তরঙ্গ যে স্থিতিস্থাপক তরঙ্গ তা কোন ঘটনার মাধ্যমে বোঝা যায়? দেখো, স্থিতিস্থাপক তরঙ্গ বিস্তার লাভের জন্য যেমন জড় মাধ্যমের প্রয়োজন, শব্দ তরঙ্গের বিস্তার লাভের জন্য কিন্তু জড় মাধ্যমের একই রকম প্রয়োজন। এই ঘটনাই প্রমাণ করে যে শব্দ তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ তরঙ্গ ও আলোক তরঙ্গ দুটো পার্থক্য লেখো। এটা 2 নম্বর প্রশ্ন হিসেবে দিতে পারে। শব্দ তরঙ্গ যে স্থিতিস্থাপক তরঙ্গ, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে তির্যক তরঙ্গ। আর এক্সট্রেসে বলছি তরঙ্গ দৈর্ঘ্য আলোর থেকে বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য শব্দের থেকে কম হয়। ওকে, নেক্সট কি বলছে? বজ্রপাতের সময় বিদ্যুৎ ঝলক দেখার বেশ কিছুক্ষণ পরে শব্দ শোনা যায়। তোমার প্রশ্নটা দেখো। মূল ব্যাপার হচ্ছে শব্দের বেগ আলোর বেগের থেকে কম, এটাই হচ্ছে মূল ব্যাপার। বজ্রপাতের সময় বিদ্যুৎ ঝলক ও শব্দ একই সময় উৎপন্ন হয়, কিন্তু আলোর বেগ শব্দের বেগের তুলনায় অনেক বেশি হয়। সঙ্গে সঙ্গেই ভূপৃষ্ঠে পৌঁছলেও শব্দের ভূপৃষ্ঠে পৌঁছতে কিছুটা সময় লাগে। এই জন্য বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায়। এই লেখাটা তোমরা খুব ভালো করে নোট করে নাও। ওকে, একই রকম প্রশ্ন দেখো। শব্দের প্রতিফলনের জন্য বড় প্রতিফলক প্রয়োজন কেন? আমি এটা লিখে দিয়েছি, তোমরা খাতা বার করো এবং লেখাটা লিখে নাও। পরেরটাও তোমরা টেক্সট বই তো পাবে, তবু আমি লিখে দিয়েছি, দেখে নাও। প্রতিধ্বনি কাকে বলে? দেখতে পাচ্ছ, এগুলো দেখে নাও। আধুনিক প্রেক্ষাগৃহের ছাদ
আর্চের মতো বাঁকানো হয় কেন? এটাও খুব ভালো প্রশ্ন। কারণ এটি অবতল প্রতিফলক হিসাবে কাজ করে ও শব্দের উৎসকে এর ফোকাসে রাখলে প্রেক্ষাগৃহে সর্বত্র শব্দ সমানভাবে ছড়িয়ে পড়ে এবং শ্রোতার কানে শব্দের প্রাবল্য বৃদ্ধি পাবে। ওকে, শব্দের কম্পাঙ্ক হলো কারণ ও তীক্ষ্ণতা হলো তার ফল। ব্যাখ্যা করো। দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। একই রকমভাবে বাঘের গর্জনের চেয়ে মশার গুনগুন বেশি তীক্ষ্ণ হয় কেন? এটা হচ্ছে কম্পাঙ্ক আর তীক্ষ্ণতা ভিত্তিক প্রশ্ন। লেখাটা তোমরা ভালো করে দেখে নাও। তাহলে আমি মোটামুটি 45টা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করলাম। আরও অনেক একাধিক প্রশ্ন হতে পারে। তোমরা টেক্সট বইটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং সাথে সাথে সহায়ক বইগুলো, কোশ্চেন ব্যাংকগুলো ভালো করে পড়বে। তাহলে আশা করছি শব্দের অধ্যায়ের উপর যে সমস্ত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন আসবে সেগুলো করতে তোমরা অবশ্যই সফল হবে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।